আবার কোথায় গেল? অনেকক্ষণ দেখছি না তো। কি জানি মা, বসন্তকে নিয়ে যা চিন্তা করছে, দেখুন আবার হয়তো বসন্তকে খুঁজতে বেরিয়েছে। ওদিকে তখন কিশোর আবার গেছে সেই জমিদার বাড়িতে। সেই পুরনো ভাঙা জমিদার বাড়ির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে থাকতে সে কিছু যেন একটা লক্ষ্য করে। তারপর চট করে একটা গাছের আড়ালে সরে দাঁড়ায়। আরে ওটাকে সেই অদ্ভুত লোকটা না, যে আমাকে আর বসন্তকে এই দিকে আসতে বারণ করেছিল? দেখা যায় ওই লোকটা সেই ভাঙা জমিদার বাড়ির ভেতর ঢুকে যায় এবং রীতিমতো অদৃশ্য হয়ে যায়। অনেকটা সময় পেরিয়ে যাবার পরও লোকটা সেই বাড়ি থেকে বেরোয় না দেখে কিশোরের কেমন যেন একটা সন্দেহ হয়। সে সেখানেই অপেক্ষা করতে থাকে এবং ধীরে ধীরে গাঢ় অন্ধকার নেমে আসে। তারপর একটা ঘর ঘর শব্দ শোনা যায়। আরে ওটাকে, ও কি? ওটা তো প্রদীপ হাতে সেই মহিলা, সিঁড়ির দিকে যাচ্ছে। আমি কি ওর পিছু নেব? না না, এখানেই আরো কিছুক্ষণ অপেক্ষা করি। সেই মহিলা প্রদীপ হাতে ধীরে ধীরে চিলে কোঠার ঘরের দিকে চলে গেল। আর কিছুক্ষণ পরেই ভেসে আসতে লাগলো আবার গানের সুর। আমি কপাল পোড়া জন্ম দুঃখী, প্রভু এত করে তোমায় ডাকি, নেই কোনো পথ, বাঁচাও 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 প্রভু। এদিকে তখন কিশোর সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলো, না, এটা কখনোই ভূত হতে পারে না। ভূত কি কখনো ভগবানের কাছে প্রার্থনা করবে? এর শেষ আমাকে দেখতেই হবে। ওদিকে ততক্ষণে কিশোর বাড়ি ফিরছে না দেখে কিশোরের পিসিমা বাড়িতে দক্ষযজ্ঞ বাঁধিয়ে ফেলেছেন। আমি তোদের কারো কথা শুনবো না। এই আমি, আমার জন্যই হচ্ছে সবকিছু। ওই নরঘাতক পিশাচিনীর নাম ওদের কাছে করেছিলাম, তাই সবকিছু হচ্ছে। নিশ্চয় নিশ্চয় ওই নরঘাতক পিশাচিনী ওদের গিলে খেয়েছে। ওগো, এখন আমি কি করি গো? কি আবল তাবল কথা বলছেন মা? আপনি শান্ত হন, দেখবেন ঠিক ওদের খুঁজে পাওয়া যাবে। কিশোর গাছের আড়াল থেকে দেখে প্রদীপ হাতে সেই মহিলা সিঁড়ি থেকে নেমে একটা ঘরের দিকে চলে গেল। তারপরেই আবারও সেই ঘর ঘর শব্দ, আর সাথে সাথে প্রদীপের আলোটাও নিভে গেল। কিশোর সেখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আর হঠাৎ দেখলো কিশোর যেখানে দাঁড়িয়ে তার কিছুটা দূরের একটা ঝোপ দুলে উঠল। তারপর চাঁদের আলোয় সে যা দেখলো তাতে সে রীতিমতো ভয় কেঁপে উঠল। ও কি? ওটাকে? বাপরে, কি বিরাট চেহারা লোকটার! কিন্তু ও এখানে কখন লুকোলো? হাতে আবার চকচকে একটা ধারালো অস্ত্র। ভাগ্যিস আমি ওই মহিলার পিছু নিইনি, নইলে নির্ঘাত এই লোকটা আমার মুন্ডু ধর থেকে আলাদা করে দিত। লোকটাও ধীরে ধীরে সেই জমিদার বাড়ির ভেতর ঢুকে অন্ধকারে মিলিয়ে গেল। তারপর আবার ঘর ঘর শব্দ, সেটা দুবার। কিশোর বুঝলো এটা কোনো পাথর সরানোর আওয়াজ, এবং সেটাই ওদের যাতায়াতের গোপন কোনো পথ। আরও 2-4 মিনিট দাঁড়ানোর পর এবার কিশোর সেই ঘরের ভেতর ঢুকলো। আর উফ, কি গাঢ় অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। কিন্তু কিশোর হাল ছাড়ার পাত্র নয়। সে অন্ধকারের মধ্যেই ওই ঘরের প্রতিটা ইঞ্চি হাত দিয়ে দেখে বোঝার চেষ্টা করলো দরজাটা কোথায়। আর হঠাৎ একটা ইঁটে চাপ পড়তেই সেই ঘর ঘর শব্দ করে খুলে গেল একটা মস্ত দরজা, যেটা দেখতে একেবারে দেওয়ালের মতো। কিশোর সেখান দিয়ে ভেতরে প্রবেশ করতেই আবার দরজাটা বন্ধ হয়ে গেল। ওদিকে তখন সেই গ্রামের থানায় কিশোরের পিস্তুত দাদা ও পুলিশের মধ্যে, ইন্সপেক্টর, কিছু তো একটা করুন। আজ 3 দিন হয়ে গেল, ওদিকে কিশোরকে আর রাখা যাচ্ছে না। ছেলেটা ভয়ে চিন্তায় একেবারে পাগল হয়ে উঠেছে। আপনি তো দেখতেই পাচ্ছেন, আমরা খোঁজাখুঁজির কোনো ত্রুটি রাখছি না। তাও কোথায় যে যেতে পারে, কি ঘটে থাকতে পারে, কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে কিশোর একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে দেখে সেই মহিলা কার সাথে যেন কথা বলছে। দাদা, দোহাই তোমায়, এই পাপ বন্ধ করো। চুরি, ছিনতাই, ডাকাতি সব কিছু করছো, তার সাথে এই একের পর এক নরহত্যা। এই পাপ তুমি বন্ধ করো দাদা, তোমার পায়ে পড়ি। চুপ কর, বড্ড কথা বলছিস আজকাল। এই শহুরে চোখরা আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে, ওকে ছাড়া যাবে না। সামনের অমাবস্যাতেই ওকে বলি দেব। কালো, ওদিকের কি খবর? কর্তা, এই ছেলেটির বন্ধুর ওপর কড়া নজর রেখেছি। সে আপাতত তার পিসির বাড়িতেই আছে, কিন্তু পুলিশ এই ছোকরাকে খুব খোঁজাখুঁজি করছে। খুঁজুক, যত ইচ্ছে খুঁজুক। এই পান্না ডাকাতকে ধরা অত সহজ নয়। এই জঙ্গল, গ্রাম, গুপ্তপথ সব আমার নখদর্পণে। কিচ্ছু করতে পারবে না আমার।
তুই শুধু ভালো করে সব দিকটায় নজর রাখিস। আজ্ঞে সর্দার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এরপর ডাকাতের দলবল সেখান থেকে সিঁড়ির দিকে না এসে গুহার মধ্য থেকেই অন্য পথ ধরে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। আর গুহার মধ্যে রয়ে গেল সেই মহিলা ও কালু, অর্থাৎ সেই বেটে লোকটি। আর তারপর সেই মহিলাটি একটা থামের দিকে এগিয়ে গিয়ে বলে, কেন এলে ভাই এই গুহায়? অকালে এবার প্রাণটাও যাবে। বেড়াতে এসে কি বিপদে পড়লে বলো তো? কিশোর ততক্ষণে লুকিয়ে লুকিয়ে আরো কিছুটা এগিয়ে এসে সেই থামের দিকে তাকিয়ে চিনতে পারে ও মনে মনে বলে, বসন্ত, ও যে আমার বন্ধু বসন্ত, বেঁচে আছে। ইস, কেমন করে বেঁধে রেখেছে ওকে। তখন গুহার মধ্যে থাকা সেই বেটে লোকটি হঠাৎ করে মহিলাটিকে বলে, দেখো দিদি, বেশি মায়া বাড়িও না, মরতে তোকে হবেই। আমি চললাম, এখন আমি পাহারা দিতে যাচ্ছি। এই কথা বলেই লোকটা সিঁড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। কিশোর চট করে একটা থামের আড়ালে লুকোলো। লোকটা সিঁড়ি ধরে উপরে উঠে গেল। তারপর আবারও দুবার ঘর ঘর শব্দ। কিশোর বুঝলো বেটে লোকটাও পাতালপুরীর বাইরে চলে গেল। এখন এখানে শুধুই সেই মহিলা ও বসন্ত। কিশোর আড়াল থেকে বেরিয়ে, বসন্ত, আমি কিশোর, তোকে বাঁচাতে এসেছি। সাবধান, এখনই প্রাণে মারা যাবে। কে মারবে দিদি? তুমি তো আমাদের মায়ের মতন, তুমি আমাদের হত্যা করতে পারবে না। আর এখানে তুমি ছাড়া এখন তো কেউ নেইও। মা, আমাকে একেবারে মায়ের আসনে বসালি। আমাকে যখন একবার মা বলে ডেকেছিস, তখন এই মায়ের কর্তব্য তার সন্তানদের প্রাণ রক্ষা করা। কিন্তু ওরা যে কোনো মুহূর্তে এখানে এসে পড়বে। তাহলে তুমিই এখন বলো যে আমরা কোন পথে পালিয়ে প্রাণে বাঁচবো। মহিলাটি আর দেরি না করে তাড়াতাড়ি বসন্তর বাঁধন খুলে দেয়। তারপর, আয় তোরা আমার সাথে এই পথ ধরে আয়। তারপর মহিলাটির পিছু পিছু তারা দুজনও সেই পথ ধরেই এগোতে লাগলো। কি অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। আর সেই পথে বেশ কিছুটা এগোনোর পর হঠাৎ দেখা যায় তারা একটা নদীর সামনে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, তোরা সাঁতার জানিস? হ্যাঁ মা, আমরা দুজনেই সাঁতার জানি। তাহলে নদী সাঁতরে সোজা উত্তর মুখে চলে যা। যতক্ষণ না কোনো ঘাট দেখছিস থামবি না। আর দিনের আলো